আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নং 10 থেকে অধ্যায় 3 এর পাঠ 1 নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজকের আমার আলোচনার বিষয় হলো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর তাদের মধ্যে যাদের নাম চাকমা তাদের কথাগুলো আমরা মূলত আজকে তোমাদের সামনে তুলে ধরব। তো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা কাদেরকে চিনি? আমরা আগেও আগের যে ক্লাসগুলো আমরা করেছি বা আগের যে শ্রেণীতে আমরা পড়েছি সেখানেও কিন্তু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আমরা জেনেছি, যারা অনেক প্রাচীনকাল থেকে আমাদের বাংলাদেশে বসবাস করে আসছে, কিন্তু হয়তো তাদের মাতৃভাষা বাংলা নয়। তারপরেও তাদেরকে আমরা দীর্ঘদিন আমাদের দেশে বসবাস করার ফলে বাংলাদেশের অধিবাসী হিসাবে যত যা সুযোগ সুবিধা সব তাদেরকে দেওয়া হচ্ছে এবং অধিবাসী হিসাবে আমরা ধরছি, আমাদের বন্ধু হিসাবে দেখছি। তাদের হয়তো মাতৃভাষা আলাদা, তাদের সংস্কৃতি আলাদা, তাদের নিজস্ব কিছু আচার অনুষ্ঠান আছে, উৎসব আছে, তাদের পোশাক আমাদের মতো নয়, তারপরেও তারা বাংলাদেশের অধিবাসী। কিন্তু যেহেতু তাদের এই গোষ্ঠীটা একটু ছোট, বাংলাদেশের সব জায়গায় এরা ছড়িয়ে নাই, অনেক আছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তারা এরকম একটা গোষ্ঠী আছে, যার জন্য এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে বা ক্ষুদ্র জাতি গোষ্ঠী বলা হয় অথবা উপজাতীয় বলা হয়। হ্যাঁ, এরকম বাংলাদেশের 45টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তোমরা পৃষ্ঠা নম্বর 10 অধ্যায় 3 এই পৃষ্ঠাটা খুলবে। অধ্যায় 3 পাঠ 1 পৃষ্ঠা নম্বর 10 এখানে খুলবে। এখানে আমরা রিডিং করছি। প্রথমে বইয়ের কথাগুলো জেনে নেই। বাংলাদেশে 45টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজে এত বৈচিত্র্যময়, আমাদের সমাজটা এত বৈচিত্র্যময়, বিভিন্নতা কেন? কারণ এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের এই দেশে আছে, সেই জন্যই আমাদের দেশের সমাজটা, আমাদের দেশের সব পরিবেশটা এত বৈচিত্র্যময়। এই পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠী সম্পর্কে, অর্থাৎ পাঠ 1-এ আমরা চাকমা জনগোষ্ঠী সম্পর্কে জানবো। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যার দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে চাকমা সম্প্রদায় একটু বেশি পরিমাণে আমাদের দেশে আছে। তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং রাঙামাটি অঞ্চলগুলোতে চাকমাদের বাস। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, অর্থাৎ যারা চাকমা তারা কোন ধর্ম পালন করছে? বেশিরভাগ, অধিকাংশ বলেছে, সবাই কিন্তু নয়, এখানে বলেছে অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। এখন এখান থেকে আমরা কিন্তু কয়েকটা শূন্যস্থান লিখতে পারি, যেমন বাংলাদেশে ড্যাশটিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তখন আমরা উত্তরটা কি লিখবো? 45টি। আমরা ফাঁকে ফাঁকে দু একটা শূন্যস্থান পুরো লিখবো। হ্যাঁ, একটু সংক্ষেপে উত্তর করে লিখছি। এদেশে এতটিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে বা আছে। তখন আমাদের উত্তরটা কি হবে? কতটিরও বেশি? 45টিরও বেশি। হ্যাঁ, আমাদের উত্তর হলো 45। এদেশে 45টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। আর বিভিন্ন ড্যাশ সমাহারের কারণে, থাকার কারণে এদেশের সমাজ কেমন? বৈচিত্র্যময়। কিসের জন্য?
কাদের সমাহারের কারণে আমাদের এই সমাজ এত বৈচিত্র্যময়? বিভিন্ন জাতি গোষ্ঠীর কারণে, বিভিন্ন জনগোষ্ঠীর কারণে বা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারণে। এখানে আছে জনগোষ্ঠী বইয়ে, সেজন্য আমি জনগোষ্ঠী কথাটাই লিখছি, জনগোষ্ঠী। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে এদেশের সমাজ এত বৈচিত্র্যময়। এরকম ছোট ছোট প্রশ্ন বা শূন্যস্থান পূরণ কিন্তু আমাদের প্রতিটা লাইনেই থাকতে পারে, তাই না? তারপরে চাকমারা সবচেয়ে থেকে বেশি, মানে সংখ্যাগরিষ্ঠতা আমাদের দেশে বেশি। কাদের? চাকমাদের। তাহলে এভাবে বলতে পারি যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ড্যাশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। দ্বিতীয় অনুচ্ছেদটা, মানে দ্বিতীয় প্যারার যে দ্বিতীয় লাইন, সেখানে আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ড্যাশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তাহলে যখন ড্যাশটা দিব আমি এখানে, তখন তোমাদের উত্তরটা হবে চাকমা। আবার আমরা বলতে পারি যে চাকমাদের অধিকাংশ চাকমারা বসবাস করে এদেশের ড্যাশ ও ড্যাশ অঞ্চলে। তখন কি লিখবো? রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে। আর চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে ড্যাশ ধর্মাবলম্বী। কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। এখন এদের জীবনধারা কেমন ভাবে এরা জীবনযাপন করে, এদের কি নিয়ম? চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাহলে ওদের কিন্তু বাংলা ভাষার বাইরে ওদের একটা নিজস্ব ভাষা আছে, এবং সেই বর্ণমালা, মানে ভাষাটা লিখে প্রকাশ করার জন্য ওদের নিজস্ব বর্ণমালাও রয়েছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে। তাদের নিজেদের যে ভাষাটা, সেই ভাষা দিয়ে তারা গান লিখে। তারপরে ঐতিহ্যবাহী নাচ আছে, তাদের নিজস্ব কিছু, অনেক পুরনো, অনেক দিন থেকে সেই নাচটা তারা নেচে আসছে। তাদের নিজস্ব একটা নাচ আছে যেটা ঐতিহ্য বহন করছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কারবারি বলে। বলছে যে ওদের প্রতিটা গ্রামে একজন করে রাজা থাকেন, যে রাজাকে তারা কারবারি বলে ডাকেন। অর্থাৎ নিজেদের রাজা আছে আর গ্রামে আছে একজন গ্রামের প্রধান, গ্রামের মধ্যে একজন প্রধান আছে, তার নাম হলো কারবারি। তাদের গ্রাম প্রধানের নাম কি? চাকমাদের গ্রাম প্রধানকে ডাকা হয়, মানে তারা ডাকে কি বলে? এখানে আমি খালি ঘর দিয়ে লিখলাম বলি। কি বলে ডাকা হয়? কারবারি। এখানে দেখো তোমাদের জীবনধারা, যে চাকমাদের জীবনধারার এই শেষের দিকের লাইনে এটা আছে, কারবারি। কারবারি বলে। এরপরে চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন। মাচা বলতে একটু মাটি থেকে উঁচুতে তারা বাঁশ এবং কাঠ দিয়ে সেখানে ঘর তৈরি করে। চাকমারা জুম পদ্ধতিতে কৃষি কাজ করে, অর্থাৎ পাহাড়ের গা দিয়ে তারা বিভিন্ন রকম শস্য ফলায়। এই ধরনের যে পদ্ধতি, সেটা হলো জুম পদ্ধতি। এই জুম পদ্ধতি ব্যবহার করে তারা কৃষি কাজ করে। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। এই পদ্ধতিতে কি করা হয়? পুরাতন ফসল, যেটা আগের যে ফসল, ধরো ধান, সেটাকে পুড়িয়ে তারপরে একটা গর্ত করে সেখানে সেই বীজটা বপন করা হয়, অর্থাৎ পুঁতে রাখা হয়। সেখান থেকে নতুন আবার গাছ হয় এবং সেটা তারা তখন পুরা পাহাড়ের লাগায়। তাদের প্রধান খাবার ভাত। কাদের প্রধান খাবার? ভাত। চাকমাদের। তাহলে এভাবে লিখতে পারি আমি যে চাকমাদের প্রধান খাবার ড্যাশ। কি? চাকমাদের প্রধান খাবার ভাত। হ্যাঁ, এরপরে হলো তাদের পোশাক।
তাদের পোশাক কেমন, তাদের ছেলেরা কেমন পোশাক পরে, মেয়েরা কেমন পোশাক পরে, সেই পোশাক তারা কোথায় পায়, এগুলো। চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করে, অর্থাৎ তারা নিজেরাই চরকাতে করে তাদের তাঁত দিয়ে সুন্দর ডিজাইন করে কাপড় তৈরি করে। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে পিনন বলা হয়। চাকমা যে মেয়েরা তারা কোমর থেকে নিচ পর্যন্ত, আমরা যেমন অনেকে স্কার্ট পরি, তো ওরাও একটা লম্বা কাপড় ওইভাবে তৈরি করে কোমর থেকে নিচ পর্যন্ত পা ঢাকবে এরকম একটা কাপড় পরে, সেই কাপড়টার নাম হলো পিনন। তাহলে এভাবে বলতে পারি আমরা যে চাকমা মেয়েরা কোমর থেকে পা পর্যন্ত একটি পোশাক পরে, তার নাম পিনন। অথবা চাকমা মেয়েদের, এটা হলো 6 নাম্বার যদি হয়, চাকমা মেয়েদের কোমর থেকে নিচ পর্যন্ত পরার কাপড়কে বলে, কি বলে, ড্যাশ। ড্যাশে কি লিখবো, পিনন। চাকমা মেয়েদের কোমর থেকে নিচ পর্যন্ত পরার কাপড়কে বলে পিনন। সরি, পিনন বানানটা বোধহয় আমার এখানে একটা ওকার দেওয়া উচিত। যেভাবে বইয়ে আছে ঠিক আমরা সেভাবেই বানানটা লিখব, পিনন। এরপর কি বলেছে, শরীরের উপরের অংশে যে ওড়না করেন তাকে হাদি বলা হয়। আর ঠিক একইভাবে 7 নম্বরে আরেকটা যদি শূন্যস্থান লিখি, চাকমা মেয়েদের কোমর থেকে উপরের যে ওড়না পরে তার নাম হলো ড্যাশ, তার নাম কি, হাদি। অর্থাৎ কোমর থেকে নিচ পর্যন্ত যেটা পড়ছে সেটা পিনন, আর কোমর থেকে গলা পর্যন্ত উপর পর্যন্ত যেটা পড়ছে, যে ওড়নার মতো যেটা পড়ছে, সেটার নাম হলো হাদি। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকে। আমরা কিন্তু এটার সাথে এমনিতেও পরিচিত, তাই না? আমাদের বাড়িতেও কিন্তু ভাই, বড় ভাই বা বাবাদের আমরা দেখি লুঙ্গি আর ফতুয়া পরতে, অর্থাৎ ঢিলা ঢালা একটা হাফাতা বা হুলাতাও হতে পারে, পাতলা কাপড়ের শার্ট আর লুঙ্গি, এগুলো কিন্তু আমরা দেখি, এটা চাকমাদের ছেলেরাও করে। এরপরে হলো চাকমাদের উৎসব। এবার কি করব, এইবার করব হলো আমরা চাকমাদের উৎসব নিয়ে। ওদের কি কি ধরনের উৎসব কখন তারা পালন করে। চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করে, অর্থাৎ যেহেতু ওরা চাকমারা তো বৌদ্ধ, যার জন্য বৌদ্ধরা যেই উৎসবগুলো পালন করে তাদের ধর্মীয় উৎসব, সেই উৎসবগুলোই তারা মূলত পালন করে। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা, এবং বাংলা নববর্ষের সময়ে 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। তাহলে চাকমাদের নববর্ষের সময় যে উৎসবটা পালন করে তারা সেই উৎসবটার নাম কি দিয়েছে, বিজু। বৈশাখ মাসে পালিত হয় ড্যাশ। তাহলে আমরা 8 নাম্বার থেকে এটা, চাকমারা বৈশাখ মাসে পালন করে এখানে কিন্তু একটা কথা আমার বলা উচিত যে এটা হলো বৌদ্ধ চাকমারা, সবাই তো আর বৌদ্ধ না, যারা নাকি বৌদ্ধ সেই সব চাকমারা, বৌদ্ধ চাকমারা বৈশাখ মাসে পালন করে, কি পালন করে, বৌদ্ধ পূর্ণিমা। এটা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব।
যেসব চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ বৌদ্ধ চাকমারা বৈশাখ মাসে কি পালন করে? বৌদ্ধ পূর্ণিমা পালন করে, বৌদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, আর আরেকটা কি পালন করে? বাংলা নববর্ষের সময় 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। তাহলে আমরা দুইটা লাইন, এই লাইনটা দিয়ে দুইটা শূন্যস্থান পূরণ তৈরি করতে পারি। ড্যাশ নববর্ষের সময় চাকমারা বিজু উৎসব পালন করে। এখন তাহলে এক্ষেত্রে কোন নববর্ষ? বাংলা নববর্ষ। আবার এভাবেও আমি কিন্তু লিখতে পারতাম, বাংলা নববর্ষের সময় চাকমারা ড্যাশ উৎসব পালন করে, ড্যাশ উৎসব পালন করে, তখন আমাদের উত্তরটা হতো বিজু, বিজু উৎসব পালন করে। আর একটা আমরা কি লিখতে পারি যে বিজু উৎসব পালিত হয় ড্যাশ দিন ধরে, বিজু উৎসব পালিত হয় ড্যাশ দিন ধরে বা ব্যাপী। কতদিন ধরে? 3 দিন, তাই না? এখানে আমরা পেয়েছি 3 দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বলছে যে যখন এই বিজু উৎসবটা চলে 3 দিন ধরে, তখন তারা কি করে? তখন তারা তাদের বাড়িঘর সুন্দরভাবে ফুল দিয়ে সাজান এবং একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে। হলো? এখন তাহলে একটু আমরা মুছে ফেলছি। পৃষ্ঠা নম্বর 11-তে চলে যাব। পৃষ্ঠা নম্বর 11-তে যে অনুশীলনীটা আছে, কিছু কাজ আছে, কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলে আজকে ক্লাস শেষ করব। তাহলে এখানে কি? পৃষ্ঠা নম্বর 11। পৃষ্ঠা নম্বর 11 কি বলছে? এখানে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবি দেওয়া আছে। এর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কখনো শুনেছো কি? তোমাদের সামাজিক রীতিনীতি কিভাবে তোমরা রীতিনীতি থেকে আলাদা, মানে এদের থেকে, তাদের থেকে আমাদেরটা কিভাবে আলাদা, শিক্ষকের সাথে শ্রেণীতে আলোচনা করো। তো এখানে কিছু ছবি আছে, যেমন চাকমা। আমরা যেহেতু পড়েছি চাকমা নিয়ে, তাহলে অবশ্যই এখানে আমরা চাকমা সম্পর্কে জেনেছি এবং তাদের রীতিনীতি আর আমাদের রীতিনীতি কিভাবে আলাদা সেটা আমরা এখন আলোচনা করতে পারি। প্রথমে যদি বলি ভাষার কথা, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটা বাংলা নয়, তাদের নিজস্ব একটা ভাষা। সেই ভাষাতে তারা গান কবিতা লিখতে পারে, তারপরে তাদের আলাদা বর্ণমালাও আছে। এরপরে আসছে জীবনধারার কথা। তারা তাদের একজন রাজা থাকে, আমাদের যেমন রাজা থাকে না, তাদের রাজাকে তারা গ্রাম প্রধান কারবারি বলে। তারপরে কাঠ বাঁশ দিয়ে উঁচু করে মাচার মতন বাড়িঘর তৈরি করে, যেটা আমরা করি না। তারপর তারা পিনন পরে, হাতি পরে মেয়েরা, আমরা তেমন পিনন বা হাতির সচরাচর করি না। এরপরে আছে হলো তারা যে বিজু উৎসব পালন করে বাংলা নববর্ষের সময়, আমরা সেটা করি না। আমরা আমাদের নিজেদের কথাগুলো তখন বলবো। এর পাশাপাশি তাদের অবশ্য একটা কিছু কিছু কিন্তু মিলও আছে, যেমন তাদের প্রধান খাদ্য ভাত, আমাদের কিন্তু প্রধান খাদ্য ভাত। তারপরে তাদের ছেলেরা ফতুয়া লুঙ্গি পড়ছে, আমরাও কিন্তু আমাদের যে বাঙালি ছেলেরা তারাও এমন পড়ছে। চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিচের তালিকায় দেওয়া আছে, বাড়ি, খাবার, কৃষি নিয়ে এই ধরনের কয়েকটি। আরেকটি ছক তৈরি করো, উল্লেখযোগ্য দিকগুলো লিখো। জীবনধারা, তাদের জীবনধারাতে কি কি আছে? ভাষা বর্ণমালা আছে, তাদের গান আছে বর্ণমালায় লেখা, রাজা দ্বারা পরিচালিত তাদের গ্রাম, পোশাকের ক্ষেত্রে লেখা আছে নিজেরা তাঁতে পোশাক তৈরি করে পরেন, উৎসবের ক্ষেত্রে আছে বৌদ্ধ ধর্মীয় উৎসব। এরকম আরো কিছু কথা তোমরা নিজেরা এখানে লেখার চেষ্টা করবে। এরপর গণনা আরো কিছু করি। ক্ষুদ্র নির্দিষ্ট জীবনের সাথে তোমাদের জীবনের একটি মিল এবং ভিন্নতা খুঁজে বের করো এবং লেখো।
এই চাকমা নৃগোষ্ঠীর সাথে খুব মিল আছে। এরকম একটা কথা যদি বলি তাহলে বলতে পারি তাদের প্রধান খাদ্য ভাত, আমাদের প্রধান খাদ্য ভাত, মিল বললাম। এবার ভিন্নতা কি? তারা মাচার মতো উঁচু করে বাঁশ কাঠ দিয়ে বাড়ি তৈরি করে সেখানে বসবাস করে, আর আমরা সাধারণত মাটির উপরে ঘর তৈরি করে সেখানে আমরা বসবাস করি। এরকম আরও তোমরা নিজেরা মিল এবং অমিল খুঁজে বের করবে। এরপরে ঘ নাম্বারে যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে? উত্তর পশ্চিমে, উত্তর পূর্বে, দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পূর্বে। আমরা শুনেছি যে এখানে বলা ছিল যে রাঙামাটি ও খাগড়াছড়ি, রাঙামাটি এবং খাগড়াছড়ি অঞ্চলে মূলত চাকমারা বসবাস করে। তো এটা হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এখানে একটা বাংলাদেশের ম্যাপ আমরা দেখব, যেখানে নাকি চট্টগ্রামের খাগড়াছড়ি এবং বান্দরবন অংশটা দেখা যায়। তো আমাদের বইয়ে একটা পৃষ্ঠা নম্বর 63-তে একটা বাংলাদেশের দেখো মানচিত্র পেয়েছি। সেই মানচিত্র থেকে আমরা যদি দেখি যে বান্দরবন এবং কি যেন খাগড়াছড়ি কোথায়, তাহলে দেখব যে এই অংশে বান্দরবন এবং খাগড়াছড়ি পাবো। এটা যেহেতু উপরের দিকটা উত্তর আর নিচের দিকটা দক্ষিণ, এটাকে আমরা দক্ষিণ দিক ধরব। এবং তাহলে আমাদের অপশনের কাছে চলে যায় দক্ষিণ দিকটা যেখানে আছে, দক্ষিণ একটা আছে পশ্চিম আর একটা আছে দক্ষিণ পূর্ব। আমরা জানি যে দিকটাকে আমরা পশ্চিম ধরে থাকি, তাহলে আমরা বলতে পারি দক্ষিণ পশ্চিম অঞ্চলে চাকমাদের বসবাস। ঠিক আছে? এক্ষেত্রে তাহলে আমরা আমাদের এই কথাগুলো নিজেরা আবার ভালোভাবে পড়ব এবং শিখব, যেন এর ভিতর থেকে যদি ছোট ছোট প্রশ্ন আসে অথবা শূন্যস্থান পূরণ আসে তাহলে আমরা সেগুলো করতে পারি। ঠিক আছে? এখন আর একটা কি যেন বলছিলাম আমরা, যে লাস্টেরটা কত পৃষ্ঠায় সেটা আমি একটু লিখে দিই। চাকমাদের বসবাস কোথায়? ঘ নাম্বার যাচাই করি। এটা উত্তর কি হবে? ঘয়ের উত্তরটা কিন্তু ঘতেই আছে, দক্ষিণ পূর্ব অঞ্চলে চাকমাদের বাস। এটাই হলো সঠিক উত্তর। অর্থাৎ আমরা যেহেতু জানি যে একটা মানচিত্রের উপর দিকটা ধরি আমরা উত্তর, নিচের দিকটা ধরি দক্ষিণ, এটা পূর্ব এটা পশ্চিম, তাহলে যেই অংশটা আমরা দেখেছিলাম সেটা আছে দক্ষিণ পূর্ব অঞ্চলে, আর সেখানে হলো চাকমাদের বাস। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল। তোমরা ভালোভাবে শিখবে, চর্চা করবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ।